সুন্দর পৃথিবীতে ভগবান আমাদেরকে পাঠিয়েছেন তার কর্ম করতে। আমরা সকল কর্মের মাঝেও যদি তাকে একটু ডাকতে পারি, সেই ডাকাটুকুই তার কাছে অনেক বড়। শুভ সকাল বন্ধুরা, আজ এই পবিত্র রোপিণী পুত্রদা একাদশীতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করছি। আজকে তোমাদের সাথে ভগবানের প্রসাদ রান্না করাটাই শেয়ার করব। আজ এই একাদশীতে কিভাবে প্রসাদ রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল আকাশটা তোমাদের দেখিয়ে নিলাম, আর আমার পরিচয়টা তোমাদের সাথে শেয়ার করে নিই। বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের সাথে আছি। আমার চ্যানেলের নাম সুমিস ভিলেজ লাইফ, আর এই চ্যানেলে গ্রাম্য সব কিছু তোমরা পেয়ে যাবে। আজ একাদশীর প্রসাদ রান্না করা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। তোমরা যারা একাদশী করো তারা কিন্তু এইভাবে প্রসাদ রান্না করে ভগবানকে প্রসাদ লাগাতে পারো, আর তোমরা নিজেরাও প্রসাদ নিতে পারো। সকাল সকাল কাল যে কাপড় চোপড় কেচেছিলাম সেগুলো কিন্তু রোদে দিয়ে দিয়েছি। যেহেতু আজ একটু রৌদ্র আছে, বৃষ্টি হচ্ছে না, তো সেজন্যই কিন্তু কাপড় চোপড়গুলো রোদে দিয়ে নিলাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। কারণ কালকে তো বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য কিন্তু এই কাপড় চোপড়গুলো শুকায়নি। রাত্রে ফ্যান চালিয়ে দিয়েছিলাম, তবুও ভিজা ছিল। যাই হোক, সেগুলো দিয়ে তারপর দেখো রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। প্রত্যেক দিনই কিন্তু ছাই তুলে এভাবে গোবর মাটি দিয়ে চুলোটা পরিষ্কার করে নিই। সেটা তো তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করা হয় না, তো আজকে কিন্তু দেখিয়ে নিলাম। প্রত্যেক দিন কিন্তু এভাবেই গোবর মাটি দিতে হয়। আমাদের এই গ্রামের দিকে আমরা যারা মাটির চুলে রান্না করি, এভাবে প্রতিদিন গোবর আর মাটি দিয়ে ভালো করে না লেপলে চুলোটা, মাটির চুলো সেহেতু ভেঙে যায়, সেজন্য কিন্তু প্রত্যেক দিন এভাবে পরিষ্কার করে নিই। তারপর স্নানটা সেরে এসেছি, আর এভাবে দেখো ছাদে এসেছি তুলসী গাছে জল দিতে। প্রত্যেক দিন স্নান করে এখানেই কিন্তু জল দিতে আসি। আর যেহেতু একাদশী, সেজন্যই তোমাদের সাথে শেয়ার করছি। সব কিছু তো আর ভিডিওতে এভাবে শেয়ার করে দেখানো হয় না, কারণ ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, তখন তো তোমাদের দেখতে সমস্যা হতে পারে। তো এই যে দেখো, আমি কিন্তু ঠাকুরকে স্নান করে নিয়েছি। তুলসী দেবী কিন্তু ভক্তির দেবী, তাকে প্রত্যেক দিন জল অর্পণ করলে মনে ভক্তি বৃদ্ধি পায়। সেজন্য আমাদের সবার উচিত প্রতিদিন তুলসী দেবীকে এভাবে জল অর্পণ করা, তার মাকে জল দিয়ে স্নান করিয়ে তার মন্ত্রটা পাঠ করা। এটাই হলো আমাদের প্রতিদিনের কিন্তু উচিত করা। যাই হোক, আজ যেহেতু একাদশী, সেজন্য তোমাদেরকে সবার কাছে অনুরোধ, তোমরা কিন্তু সবাই কোনোদিনও না পারলেও একাদশীর দিন অবশ্যই এইভাবে তুলসী দেবীকে স্নান করিয়ে নেবে, আর কিন্তু তুলসী দেবীর মন্ত্রটা বলে নেবে। স্নানের কিন্তু একটা মন্ত্র আছে, এটা অনেকে জানো, অনেকে কিন্তু অনেক বই পুস্তক পড়ে থাকো, সেখানেও কিন্তু পেয়ে যাবে। যাই হোক, এবার দেখো আমি কিন্তু ঠাকুরকে স্নান করে এসেছি। এরপরে পুজোটা দিয়ে নিতে হবে, তো তার আগে ঠাকুরের প্রসাদটা তো রান্না করে নিতে হবে। প্রতি একাদশীতে আমি কিন্তু এভাবেই ঠাকুরের প্রসাদটা রান্না করে ঠাকুরকে দিয়ে থাকি। তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। প্রথমে কিন্তু বাদামটা দেখিয়ে নিলাম, বাদামটা ছিলে নিয়েছি, আর ওইদিকে আলুটা কুচে নিয়েছিলাম ঝাল দিয়ে। আর এদিকে কিন্তু সাবুটা আমি সকালেই ভিজে রেখেছি, হালকা একটু গরম জল দিয়েছি। আজ একটু তাড়াহুড়ো করে রান্না করব, সেজন্যই কিন্তু একটু গরম জল দেওয়ায় দেখো হালকা মতো কিন্তু সাবুটা ফুলে গিয়েছে। আর এই সাবুটা একদম নরম হয়ে যায়নি, এটা যখন রান্না করা হবে তারপরে কিন্তু একদম নরম হয়ে যাবে। তো এদিকে দেখো, এটা কিন্তু সূর্যমুখী তেল, আর এই সূর্যমুখী তেল দিয়েই কিন্তু ঠাকুরের প্রসাদটা রান্না করতে হয়। একাদশীর দিন সয়াবিন তেল বা লবণ এই ধরনের কিছু খেতে হয় না। তো সুন্দুক লবণ আর এই সূর্যমুখী তেলটা, এটা দিয়ে কিন্তু ঠাকুরের প্রসাদ রান্না করতেই পারো। সেই জন্য কিন্তু এই যে সুন্দুক লবণ আর ওই সূর্যমুখী তেলটা, এটা আমি রেখে দিয়েছি। 15 দিন অন্তর একটা করে একাদশী হয়, আর সেই একাদশীতে আমরা সবাই একাদশী করি, সেজন্যই কিন্তু এইভাবে রান্না করে থাকি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এদিকে দেখো, আমি কিন্তু বাদামটা ভেজে নিচ্ছি কড়াইতে করে। যেহেতু বাদামটা আমি শুকনো ভেজে নেব, হালকা একটু তেল না দিলে ওই গার খোসাগুলো একদম পুড়ে কালো হয়ে যাবে, সেজন্য অল্প একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। এর গার খোসাটা তুলে ফেলবো, তো সেজন্য হালকা অল্প তেল না দিলে না পরবর্তীতে একদম কালো হয়ে যেতে পারে। আর হালকা অল্প তেল দিলে এই খোসাটা কিন্তু সহসাই উঠে আসবে। তো আমি বাদামটা ভাজতে থাকি, তোমরাও ভিডিওটা দেখতে থাকো।
কুলোয় ঢেলে দিয়েছি। ওখানে একটু ঠান্ডা হোক আর তারপরে কিন্তু খোসাটা তুলে নেবো। আর এদিকে কড়াইতে কিন্তু আমি সূর্যমুখী তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আর আলুগুলো দিয়ে আর একটু ভালো করে নেড়ে তারপর সন্দুক লবণ দিয়ে দিয়েছি। আর এতে তো হলুদ দেওয়া যাবে না, একাদশীর দিন কিন্তু হলুদ খেতে নেই, সেজন্য সন্দুক লবণ আর সূর্যমুখী তেল দিয়েই রান্না করতে হয়। ওদিকে আমি আলুটা সিদ্ধ হতে থাকুক, আমি কিন্তু ঢেকে দিয়েছি। আর এদিকে দেখো বাদামগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, তো বাদামগুলোর খোসাগুলো এবার দেখো খুব সুন্দর করে উঠে আসছে। তো খোসাগুলো আমি তুলে নিচ্ছি। আর এদিকে দেখো আমার আলুটার তলে একটু হালকা লেগে গিয়েছিল, সেগুলো আমি ভালো করে তুলে দিলাম। যেহেতু পুড়ে যায়নি, আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গিয়েছে। আর যেহেতু হলুদ না দেওয়ার জন্য আলুর ভাজা গাটা বোঝা যায় না, তো এভাবেই বুঝে নিতে হবে। আর খুন্তি দিয়ে হালকা একটু চাপ দিলেই বুঝতে পারবে যে এটা সিদ্ধ হয়েছে কিনা। তো আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই আলুর মধ্যে কিন্তু এবার আমি সাবুটা দিয়ে দেবো। সাবুটা দিয়ে ভালো করে নেড়ে নেব, কারণ সাবু দিয়ে নাড়তে নাড়তে সাবুটাও সেদ্ধ হয়ে যাবে। আর এই দেখো আলুটা আর একটুখানি হতে থাকুক, তাহলে আমার আর একটু ভালো হবে। আর এদিকে দেখো আমি বাদামগুলো কিন্তু খোসা ছাড়িয়ে ভালো করে ঝেড়ে নিয়েছিলাম, তাতে করে ওর গার খোসা সব উড়ে গিয়েছে। আর এই যে দেখো পরিষ্কার হয়ে গিয়েছে। এইভাবে পরিষ্কার করে নিলে না ভালো লাগে। তো তোমরা কিন্তু অনেকেই খোসাসহ দিতে পারো, খোসাসহ দিলেও কিন্তু সমস্যা নেই। আর এদিকে দেখো আমি কিন্তু আলুর মধ্যে সেই সাবুগুলো দিয়ে দিচ্ছি। সাবুগুলো যেহেতু আমার অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর বাকিটা কিন্তু এই আলুর সাথেই কিন্তু সেদ্ধটা হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে। তো এর সাথে ভালো করে দিয়ে আমি কিন্তু ঢেকে রাখবো। আর এটা কিন্তু একদম জালটা কমিয়ে দিতে হবে, তা না হলে সাবুটা নিচের দিক থেকে ধরে উঠবে, তখন খেতে খুবই বাজে লাগবে। আর পুড়ে যাওয়া জিনিস ভগবানকে না দেওয়াই ভালো। সেজন্য দেখো আমি এবার ঢেকে দেবো অল্প আছে। আর ঢাকার পরে আবার পরে আস্তে আস্তে নেড়ে নেড়ে নেব, বারবারই কিন্তু নেড়ে নেড়ে নিতে হবে। যেহেতু সাবুটা সেদ্ধ হয়ে গেলে একটু কিন্তু নালা মতো হয়ে আসে, মানে আঠালো হয়ে যায়। সেজন্য তোমরা সবাই জানো সাবুটা আঠালো হয়ে যায়, আর তাই কিন্তু কড়ার গায়ে লেগে যেতে পারে। তো বারবার কিন্তু এভাবে খুন্তি দিয়ে তলা ছাড়িয়ে দিতে হবে, তাতে তলার দিকে কিন্তু পুড়ে উঠবে না। আর এই দেখো আমার কড়াইয়ের গায়ে কিন্তু এঁটে এঁটে গিয়েছে। এটা যখন আর একটু ভাজা হয়ে যাবে তখন কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে। এটাকে তোমরা সাবুর পোলাও বলতে পারো বা সাবুর প্রসাদও বলতে পারো, যে যে নামে খুশি ডাকতেই পারো। কিন্তু এটা ভগবানের প্রসাদ, ভগবানকে কিন্তু এভাবেও রান্না করে দিতে পারো, বা আলু গোটা গোটা করে কুচে সাবু দিয়ে হালকা রসা রসা মতো করেও রান্না করে দেওয়া যায়। তো এইভাবে শুকনো করে রান্না করলে আমাদের সবাই কিন্তু একটু পছন্দ করে, আর আমারও মনে হয় ভগবানও পছন্দ করে। মন থেকে ভগবানকে যেটাই দেওয়া হয় সেটাই কিন্তু সে গ্রহণ করে। আর যেহেতু ভগবানের কাছে আমরা কিছু দিতে পারি আর না পারি, মনের ভক্তিটা দিয়ে তাকে পুজো করলে সে কিন্তু নিশ্চয়ই ডাক শুনবে। এটাও আমাদের মনের বিশ্বাস। প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা বিশ্বাসেই তৈরি হয়ে থাকে। সেজন্য আমরা যতটা ভক্তি ভরে, যতটা বিশ্বাসে ভগবানকে ডাকবো, ভগবান কিন্তু ততটুকুই আমাদের কাছে ডাক শুনবে। তো দেখো আমি কিন্তু ভালো করে তলা ছাড়িয়ে দিচ্ছি, দেখে কিন্তু আমার করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। বারবারই কিন্তু নেড়ে দিতে হবে। এখন যেহেতু সাবুটা সেদ্ধ হয়ে গিয়েছে, সেজন্য কিন্তু বারবারই নেড়ে না দিলে তলের দিকে পুড়ে উঠতে পারে। আর এভাবে কিন্তু আমার সাবুর প্রসাদটা হয়ে যাচ্ছে। আর তোমরা তো দেখতে পেলে আমি কিন্তু বাদামটা দিয়ে দিয়েছি। বাদামটা পরিষ্কার করে দিলে না দেখতে ভালো লাগে। আর যদি তোমরা চাও তো তেলে ভেজে, বাদামটা তেলে ভেজে নিয়েও কিন্তু দিতে পারো। আমার এভাবে দিতে ভালো লাগলো, তাই আমি কিন্তু এভাবে দিয়ে নিয়েছি। তোমাদের যার যা পছন্দ তোরা সেভাবেই কিন্তু দিয়ে নিও। এর সাথে না হালকা জিরে আর মরিচ যদি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিতে পারো তো অনেক ভালো হয়। আমার সেটা ছিল না, মশলাটা ফুরিয়ে গিয়েছিল, তো আমি আর মশলাটা করিনি। এইভাবে দিয়ে দেবো ঠাকুরের প্রসাদে। তোমরা শুধু ভক্তি ভরে আর উপরে তুলসী পত্র দিয়ে শ্রীকৃষ্ণের প্রসাদটা অর্পণ করলেই শ্রীকৃষ্ণ খুবই খুশি হয়। একাদশী ভগবানের কিন্তু খুব প্রিয় ব্রত, সেজন্য তোমরা যারা শ্রীকৃষ্ণকে ভজন করো, মানে শ্রীকৃষ্ণর ভক্তি করো, তারা কিন্তু অবশ্যই একাদশী করার চেষ্টা করো, তাতে ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের উপরে অনেক খুশি হবেন। আর এই যে দেখো আমি কিন্তু প্রসাদের জন্য নিয়ে এসেছি, আর প্রসাদটা কিন্তু ঠাকুরের কাছে দিয়ে দিয়েছি। পুজোটা দেওয়া হয়ে গিয়েছে, এদিকে প্রসাদটা লাগানোও হয়ে গিয়েছে। অবশ্যই কিন্তু প্রসাদে, শ্রীকৃষ্ণের প্রসাদে তুলসী পাতা দিতে হয়। শুধু শ্রীকৃষ্ণের প্রসাদ না, সব প্রসাদেই কিন্তু তুলসী পাতা না দিলে প্রসাদটাই হয় না।
তো আমার এই পাশে ফল প্রসাদ দিয়ে নিয়েছি আর ওই পাশে সাবু প্রসাদ দিয়ে নিয়েছি। এছাড়াও কিন্তু তোমরা সাবুটা দুধ দিয়েও বা চিনি দিয়েও রান্না করে নিতে পারো, তোমাদের যার যেমন ইচ্ছা সে তেমন করে রান্না করো। মনে একটু ভক্তি নিয়ে শ্রদ্ধা নিয়ে ভগবানকে নিবেদন করো, অবশ্যই ভগবান সেটা প্রসাদ রূপে গ্রহণ করবে। তাহলে বন্ধুরা, আমার এইভাবে প্রসাদ রান্না করাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর তোমরা এখনও পর্যন্ত যারা আমার সাথে আছো তারা কিন্তু আমাকে একটা লাইক দিতে ভুলে যেও না। তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়, সেজন্য তোমরা অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে নিও। আর এদিকে দেখো প্রসাদটা আমি নিয়ে এসি, আমিও প্রসাদটা নিয়ে নেব। তোমরা তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। হরে কৃষ্ণ সবাইকে। সবার এই একাদশীটা খুব ভালো কাটুক, সুস্থ থাকো, সবাই ভালো থাকো। পরবর্তী আর একটা ভিডিওর জন্য তোমাদের সবাইকে অনুরোধ করে রাখলাম, আমার আর একটা ভিডিও তোমরা দেখে নিও। তাহলে এখানে ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা, অনেক ধন্যবাদ সবাইকে।